চলতি বছরের তুলনায় 3.5 মাস এগুলো এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। 27-এর 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহির অভাবে বালিশকাণ্ডের মতো দুর্নীতি, বললেন অর্থ উপদেষ্টা। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি, প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি, ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাবি ক্যাম্পাস, 2 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত বহিরাগত। 8 দাবিতে প্রশাসনকে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। এবং সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যেই আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে যুবক নিহত, স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চলতি বছরের তুলনায় 3.5 মাসে এগিয়ে এলো 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। 7 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছর 6 জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেছেন ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। এদিকে তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই 2027 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে 27-এর 6 জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আর এইচএসসি শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। পরীক্ষাটা সামনে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা আরো আগে বলা উচিত ছিল শিক্ষার্থীদের জন্য। পরীক্ষাটা আগে আনা আমাদের ক্ষেত্রে চাপে পড়ে যাচ্ছে। যারা পড়াশোনা করবে তারা রেগুলার পড়াশোনা করতে থাকলে এমনি সিলেবাস শেষ হয়ে যাবে। কিছুদিন আগে বলছিল ডিসেম্বরে, 26 ডিসেম্বরে নিবে, এটাতে একটু সমস্যা হতো, কিন্তু 1 মাস আগানোতে আমার মধ্যে কোনো সমস্যা হবে না। ছেলে আমার কাছে বারবার বলতেছে যে আসলে এত তাড়াতাড়ি পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসলো, আমার তো কোর্স শেষ হয়নি। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহি ও স্বচ্ছতা না থাকায় বালিশকাণ্ডের মতো দুর্নীতি দেখেছে দেশ। এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিং এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা। জানান, এসব বিবেচনা করেই তড়িঘড়ি অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল এখন লোকসানি প্রকল্প। অলস পড়ে আছে টানেলের পাশে 450 কোটি টাকা ব্যয়ের বিলাসবহুল রিসোর্টও।
আওয়ামী লীগ সরকারের নেয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় হয়েছিল বালিশকাণ্ডের মতো দুর্নীতি। সাথে আমাদের বৃহস্পতিবার এনএসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা রাশেদা আল তিতুমির। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। জানান এসব বিবেচনা করেই তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। জনগণ মনে করে যে পানি ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। যে প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়েছে। ব্রিফিংয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার নীতিকৌশল প্রণয়ন করছে বলেও জানান রাশেদা আল তিতুমির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি 1518 জন। আক্রান্ত সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। বিশেষজ্ঞ বলছেন প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার জটিল হচ্ছে এই পরিস্থিতি। 2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। 10-12 হাজার টাকা গেছে শুধু, স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন, খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষা ব্যর্থ বলেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের। 12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে।
প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি ভেরিফাই করতেছে না। সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয়, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যেই আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। আবারও সীমান্তে হত্যা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল। মাছ ধরতে জিরো লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছাড়ে। ভারতের বাংলাদেশের লোককে কিছু মনে করে না, পাখির মতো এরা গুলি করে। পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব? কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হয়তো প্রতিমধ্যে হোক আর মেডিকেল হোক মৃত্যুবরণ করে পরবর্তীতে আমাকে মেসেজ দিতে সে মারা গেছে। 15 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, গুলির বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত 8 এপ্রিল পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যান আরও এক বাংলাদেশি। সময় সংবাদ, লালমনিরহাট। কোনো প্রতিবন্ধকতা যাতে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। একথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। করাইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দেশের প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কোনো ত্রুটি থাকলে সরকার রেজিস্ট্রেশন বাতিল করবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারি তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪৫ লাখের বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার কাজ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাকরাইল এরশাদ মাঠে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই আয়োজনে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। প্রত্যেক উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং প্রতিষ্ঠানগুলো এখন সরকারের নজরদারিতে। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুলভুল প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। পরে প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। প্রতিবন্ধীদের জন্য র্যাম্প বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না। প্রতিবন্ধীদের সেবায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন করে গড়ে তোলা প্রত্যেক ভবনে যাতে প্রতিবন্ধীদের ওঠানামার ব্যবস্থা করা হয় সেই অনুশাসন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জামাতের সঙ্গে জোটে থাকা নেতাদের বিষয়ে কঠিন হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনী জোটে যাওয়ার কারণ জানতে 7 সদস্যের কমিটি করেছেন আমির মুহিবুল্লাহ বাবুনগরী। শফিক মুন্সির রিপোর্ট।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, সে বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছে যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল, বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছেন, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে, আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রিগার ব্রাউন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন তারা। ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে দুই পক্ষ। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপজীব্য করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। বর্তমানে বাংলাদেশে অনেকের স্কিল সেটটা আছে, দে আর গুড মেকানিক, বাট ওনাদের থিওরিটিক্যাল নলেজ নাই। অনেকে থিওরি খুব স্ট্রং, পরীক্ষা খুব ভালো করছে, বাট প্র্যাকটিক্যাল রেলেভেন্সে গিয়ে আমাদের থিওরি এবং প্র্যাকটিসকে মার্জ করার মতো শিক্ষা ব্যবস্থা লাগবে, যেখানে আমাদের থিওরিটিক্যাল নলেজটাকে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি রেলেভেন্ট করতে পারি। আমরা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের গভর্নমেন্টের অনেক পলিসি রয়েছে, বাট প্রত্যেকটা পলিসির বাস্তবায়ন হবে কিনা সেটা নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য প্রস্তুত কিনা। আজকে আপনারা যারা ওরিয়েন্টেশনে এসছেন, আপনারা যত সাকসেসফুল হবেন, বাংলাদেশ তত সাকসেসফুল হবে। মতিঝিলে শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন সকালেই কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনা এবং প্রকৃত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন জানায়, মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 7 জুন তারিখ ধার্য করা হয়েছে। আমি আমার আর্গুমেন্টে সেই কথাটাই বলছি যে একজন রাজনীতিবিদকে অবশ্যই জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ যদি কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন জনগণের এই যৌক্তিক দাবিকে মানতে হয়।
কিন্তু তারা সেই জনগণের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বরঞ্চ উল্টা জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামে প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে গাড়ির এসির লিকেজ হয়ে বিষক্রিয়ায় মারা গেছেন তারা। এটি নিছক বিষক্রিয়া নাকি 4 ভাইয়ের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা তদন্তের দাবি স্বজনদের। গাড়িতে এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় বিদেশের মাটিতে প্রাণ গেল একই পরিবারের 4 ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওমানে। মঙ্গলবার রাতে মাস্কাট শহরের মোলাদা এলাকায় বাজার করে ফেরার পথে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঈদ করতে 15 মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কথা ছিল পরিবারের এক সদস্যের বিয়েরও। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাজার করে ফিরছিলেন 4 ভাই। রাস্তায় গ্যাস লিকেজ হলে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। ওনারা পার্কিং এ ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দা রাজার পাড়ায়। এলাকায় খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি প্রতিবেশীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। এসিবিএসে কোনো সমস্যা আমার ধারণা যেটা বলতেছি 4 জন থেকে একজনও তো হয়তো রক্ষা পেতে পারতো। ওদের মুখ থেকে লালা জ্বরছে, লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওমানে ব্যবসা করা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বিবাহিত হলো, বাকি 2 সহোদর অবিবাহিত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আটক হয়েছেন 5 জন। এদিকে ফরিদপুরে নিখোঁজের 11 দিন পর মাটির চাপা অবস্থায় মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 11 দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার হলো মা মেয়ের মরদেহ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদরের কালীতলার যতীনবদ্দী এলাকায় মাটির নিচ থেকে মানুষের শরীরের একটি অংশ টেনে বের করে কুকুর। মাটি খুঁড়ে প্রথমে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ, পরে উদ্ধার করা হয় শিশুর লাশ। স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন নিহতের স্বামী। স্বজনরা জানান, গেল 4 মে আত্মীয়ের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল জাহানারা বেগম ও 4 বছরের সামিয়া আক্তার। মারা গেছে, মারা যাওয়ার পর 40 হয়েছে। 40 লোক দাঁত খাই, আমি যেমন কাজে সে দাঁত খাবে বলে গেছে, আসে না আর ফেরা। কুকুরে পাও দেখছে, ওই একটা মহিলা আগে দেখছে, দেখা হেরে মহিলা চিল্লি করছে যে এখানে একটা লাশ। ওই মহিলা সিকের বিকের পায়রা তার ওই মানুষ জুগাইছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্ত করব, করে আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা গ্রহণ করব। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ববিরোধের জেরে হানিফ মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হানিফের ওয়াইফ বাদী একটা মামলা করছেন, সেখানে 9 জন আসামি এবং অজ্ঞাতনামা আরো অনেকজনকে দিয়ে দিয়েছেন। আমরা আমার আইনগত প্রক্রিয়া দিয়ে চলছে। পরে জাকিরের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হানিফ। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যাকারী গৃহকর্তা ফোরকান পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পরেই পুলিশের একাধিক ইউনিট ফোরকানকে গ্রেফতারের অভিযানে নামে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিনই পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফোরকান। এমন দৃশ্য পদ্মা সেতুর টোল প্লাজার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার রাজধানী গুলিস্তানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে কথা বলেন তিনি। আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্ব নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা স্লোগানে রাজধানীতে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি।
বৃহস্পতিবার সকালে গুলিস্তান এলাকায় কর্মসূচিতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজ হাতে সড়ক পরিষ্কারের পাশাপাশি দেন সচেতনতার বার্তা। আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সরকারের একার নয়, প্রতিটি নাগরিকেরও। তাই ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। ঘনবসতিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে সচেতনভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। এ সময় শহর জুড়ে ক্লিন ঢাকা কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের সহযোগিতা চান খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশে বিভিন্ন সময় লোকসান ও উৎপাদন সংকটে রাষ্ট্রায়ত্ত 6টি চিনির কল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সঙ্গে টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনেও বেশ কিছু কারখানায় বছরের পর বছর বন্ধ রয়েছে উৎপাদন। যদিও একসময় রাষ্ট্রায়ত্ত 73টি মিল জাতীয়করণ করে সরকার, তারপরেও তেমন সুফল মেলেনি। তবে বর্তমানে সরকার চায় বন্ধ কলগুলো সংস্কার করে চালু করতে। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026। এ সময় নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে, পাশাপাশি নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও কাজ করছে। আশা করছি বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। এ সময় বাণিজ্যমন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কল কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উদ্দেশ্যে প্রথম মিল করা হয়েছিল যে সেক্টরের, ঠিক ওই বিষয়ে মিল চালনাটা আর ফিজিবল না, লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। 3 দিনব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ টার্গেট করে জাল নোট ছাপিয়ে বিক্রি করছে একটি চক্র। রাজধানী উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 34 লাখ নকল টাকা। এসব জাল টাকা ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল। কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপানোর কাজে ব্যস্ত একটি চক্র। কারখানা থেকে দুলাল ও মামুন নামে 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ জাল টাকা। এর আগে জাল টাকা কেনা বেচার গোপন খবরের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা থেকে মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী চালানো অভিযানে জাল টাকা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। মুজিবুর রহমান বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, এরই মধ্যে কিছু সংখ্যক জাল নোট মার্কেটে ছড়িয়ে দিয়েছে চক্রটি। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। এ সময় পুলিশ জানায়, কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে, এগুলো বিভিন্ন বুথ থাকবে। যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা, এটা যেন একটু নিশ্চিত হয় তারা লেনদেন করে। এছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 6 জন চীনা নাগরিক সহ 9 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,343 কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক 148 কর্মকর্তার নথি তলব করেছে দুদক। সংস্থাটি জানায়, কাগজে কলমে প্রায় 300 প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের আড়ালে এই বিপুল অর্থ একাই হাতিয়ে নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। জুলাই গণ অভ্যুত্থানের পর ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে নিয়ে ঋণের নামে অন্তত 2 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক নজিরবিহীন লুটপাটের অনুসন্ধানে গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স। এরই মধ্যে 27টি মামলায় প্রায় 35,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের 18,343 কোটি টাকা গেছে এস আলমের পকেটে। কোনো ধরনের জামানত ছাড়াই শুধুমাত্র কাগজে কলমে কাল্পনিক লেনদেন দেখিয়ে লোপাট করা হয় বিপুল পরিমাণ অর্থ। ইউনিয়ন ব্যাংকের 18,000 কোটি টাকা আত্মসাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 148 কর্মকর্তা কর্মচারীর নামে বেনামে কোম্পানি খুলে এই টাকাগুলো ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে। দুদকের তথ্য বলছে, এই মেগালুটের নেপথ্যে ছিলেন ব্যাংকের সাবেক এমডি ABM মোকাম্মেল হক চৌধুরী, ওমর ফারুক সহ 148 জন, যাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে চিঠি। তথ্যপ্রাপ্তির সাপেক্ষে আরও যারা এই অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যাদের দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা, তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবেন। এদিকে আলাদা দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ে সাফিয়া তাসনিম খান এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এক বছরের দুর্নীতিবাজদের দেশ বিদেশে থাকা 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া, তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বাগানবিলাস নামের বিশাল বাগান বাড়ি। জেলার ফাউকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবন সহ এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারেক সিদ্দিকীর প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারা DOHS-এ 7 তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক। অন্যদিকে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা 1,025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি এবং 35 কোটি টাকা সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের NCA। দুদকের তৎপরতার পরেই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। দুদকের তথ্য মতে 2025 সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, MP ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ 30,000 কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে। রাষ্ট্র কর্তৃক মামলায় বা অনুসন্ধানের রায় শেষ হওয়া পর্যন্ত যাতে সম্পদগুলো বের না হয়, সেজন্য আমাদের ক্রোগ অবরুদ্ধকরণ করা হয়েছে। তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়। সংস্থাটির সাবেক এই মহাপরিচালক মনে করেন, কাগজে কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন। আমাদের সময় পর্যন্ত দেখি নাই যে বাইরের দেশের কোনো সম্পদ বা অর্থ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। রাষ্ট্রের ভূমিকাটা যদি হয় তাহলে আপনার এই ক্রোক ফ্রিজগুলো কার্যকর হতে পারে, কিন্তু রাষ্ট্র সেই ভূমিকা নেয় না। জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, কেবল জব্দ করলেই হবে না, আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে। যেই কয়জন জাজ আর যেই পরিমাণ মামলা, এই পরিমাণ জজ বাংলাদেশে নাই, যার জন্য মামলা হয় ঠিকই, বিচার আর হয় না। আর বিচার যখন হয় তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না, প্রমাণ করা যায় না যে দুর্নীতির মাধ্যমে অর্জনটাকে সে ভোগ করতে পারে নাই। ইতিমধ্যে সে যেভাবে পারে বেঁচে দেয়, অমুক করে তমুক করে, তার ভোগ করে, তার সাজাটা ইনভিজিবল হয় না। দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এটি সই হয়। দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট চাপের মধ্যে এটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ বাড়বে। পাশাপাশি তেল, গ্যাস, জিওথার্মাল ও বায়ো এনার্জি খাতে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথও খুলবে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ভূরাজনৈতিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকের পর এক নৈশভোজে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। এর আগে এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এবার ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শুরু হলো বুলডোজার সংস্কৃতি। কলকাতার একটি বাড়িতে অবৈধভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল শুভেন্দু প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন নতুন সরকারের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তপসিয়ার একটি চামড়া কারখানায় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ওই বাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ঘটনার পরপরই কারখানার মালিক সহ দুজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বহুতল ভবনটি অবৈধভাবে তৈরি হয়েছিল বলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। এরপরই অবৈধ কাঠামো ভাঙার নির্দেশ দেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে বহুতল খালি করে শুরু করা হয় ভাঙার কাজ। এদিকে ঘটনাস্থলে ছিলেন খোদ রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে সমস্ত অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই তাদের নোটিশ পাঠানোর কথা জানিয়ে তিনি অভিযুক্তদের প্রথমে সংশোধনের সুযোগ দিতে চান, আর নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব। বিজেপির নতুন সরকার জানায় কলকাতা সহ রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও বিপজ্জনক কারখানার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দেওয়ার কথাও বলা হয়। তবে এই তড়িঘড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। একে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। হয়তো প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো শব্দহীন। আকাশ জুড়ে রঙের নীরব নৃত্য, অর্থাৎ অরোরা যেন তাই মনে করিয়ে দেয়। বরফে মোড়া ফিনল্যান্ডের ওউলু শহর যেন আলো, ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত ক্যানভাস। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্ট। অন্ধকার আকাশ, বরফে ঢাকা প্রান্তর, ধীরে ধীরে সবুজ আলোর ঝলকানি। উত্তরের আকাশে হঠাৎ যেন রঙের বিস্ফোরণ, সবুজ বেগুনি আর নীল আলোর রহস্যময় নাচ। প্রকৃতির এই অলৌকিক দৃশ্যের নাম অরোরা। এর আলো যখন বরফে ঢাকা ভূমির উপর পড়ে তখন পুরো শহর যেন রূপকথার কোনো রাজ্যে পরিণত হয়। বরফে মোড়া এই শহরের নাম ওউলু, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই শহরে জীবনের বড় অংশ শীত আর বরফ। তাপমাত্রা অনেক সময় -20 থেকে 30 ডিগ্রির নিচেও নেমে যায়, তবুও অরোরার আলোয় চলতে থাকে জীবন।
ফিনল্যান্ডের এই ওউলু শহর একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে প্রযুক্তি, সংস্কৃতি আর ইতিহাসের অনন্য এক মেলবন্ধন। একসময় ওউলু শহর ছিল বাণিজ্য ও কাঠ রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাল্টিক সাগরের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর ইউরোপের ব্যবসায়িক যোগাযোগে বড় ভূমিকা ছিল এই শহরের। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওউলু জ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির শহর হিসেবেও পরিচিতি পায়। সঙ্গীত, শিল্প, থিয়েটার এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য ওউলুকে নির্বাচিত করা হয়েছে ইউরোপিয়ান ক্যাপিটাল অব কালচার 2026 হিসেবে। আমার মনে হয় এই বছরটি অনেক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের জন্য নিজেদের সংস্কৃতি তুলে ধরার এবং ওউলু শহরের মানুষের কাছে তা পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফিনল্যান্ডের ওউলু সত্যিই খুব সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস, নানা ধরনের শিল্পকলা এবং দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তাই আমি খুবই আনন্দিত, কারণ ওউলু 2026 সালের জন্য ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হতে যাচ্ছে। এটা সত্যিই গর্বের বিষয়। পুরো বিশ্বকে ওউলুর স্থানীয় নাচ, গান থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তো এটা আমাদের লোকাল এবং বিদেশি যারা আছেন সবার জন্য একটা গর্বের ব্যাপার। ওউলুর অন্যতম ঐতিহাসিক স্থাপনা এই ক্যাথেড্রাল। 18 শতকে নির্মিত এই চার্চ শহরের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও নতুনভাবে নির্মাণ করা হয় এটি। 1605 সালে জন্ম নেওয়া বন্দরনগরী ওউলু তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এমনভাবে লালন পালন করেছে যে শত শত বছর পরে এসে পুরো ইউরোপের সাংস্কৃতিক রাজধানীর স্বীকৃতি মিলেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওউলু, ফিনল্যান্ড। মালদ্বীপে মানবেতর জীবন কাটানো প্রবাসী বাংলাদেশি ইমাম হোসেন অবশেষে দেশে ফেরার বিমান টিকিট পেয়েছেন। সময় সংবাদে তার দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের। মঙ্গলবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ইমাম হোসেনকে টিকিট হস্তান্তর করেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। কক্সবাজারের রামুর উপজেলার বাসিন্দা 21 বছর বয়সী ইমাম হোসেন পরিবারের সচ্ছলতার আশায় চড়া সুদের ঋণ নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। তবে দেশটিতে পৌঁছানোর পর বৈধ ভিসা ও কাজ না থাকায় চরম সংকটে পড়েন। সম্প্রতি সময় সংবাদে তার এই মানবিক সংকটের প্রতিবেদন প্রচার হলে দ্রুত পদক্ষেপ নেয় হাইকমিশন। টিকিট হাতে পেয়ে ইমাম হোসেন সময় সংবাদ ও হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি মালদ্বীপ আসছি 6 মাস। খুলনা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা পাঠাইছে সেই প্রতিশ্রুতি তারা রাখে নাই, এমনকি আমার খোঁজ খবরও রাখছে না। এখন আমি খুব অসহায় অবস্থায় আছি। সময় টিভির নিউজ দেখে আমাকে একটা এই টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে। হাই কমিশনার স্যারকে, যারা আমাকে টিকিটের ব্যাপারে সহযোগিতা করেছে, একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সময় টিভিকেও আমি ধন্যবাদ জানাই। দেখছেন প্রবাসের সময়। সিলেট টেস্টের আগে পরিবর্তন আসলো বাংলাদেশের স্কোয়াডে। ইনজুরিতে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার পরিবর্তে দলের সঙ্গে যুক্ত হলেন জাকির হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচে ভোগাতে পারে বৃষ্টি, তবে ওই মেঘলা আবহাওয়াতেই লাক্কাতুরায় ঘাম ঝরিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল। সিলেটে থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বুধবারের তুলনায় সিলেটের উইকেটে ঘাসের পরিমাণ কমেছে কিছুটা। শনিবারের ম্যাচের আগে কমবে আরও। পুরোদস্তুর পেস বান্ধব নয়, স্পিনাররাও সুবিধা পাবে সময়ের সাথে। উইকেট যেমনই হোক না কেন সিলেট টেস্টে ফেভারিট স্বাগতিকরাই, যদিও পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। চোটে ছিটকে গেছেন সাদমান ইসলাম, তার বদলি জাকির হাসান। যদিও সাদমানের বদলি হিসেবে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে থাকবেন তানজিদ তামিম। সিলেটেই অভিষেক ঘটতে পারে এই বাঁহাতি ওপেনারের। একাদশ নিয়ে ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবারের অনুশীলন শেষে। এর আগে ফুরফুরে মেজাজে ফিল সিমন্সের দল। ওয়ার্ম আপের পরে আলাদাভাবে হয়েছে ব্যাটে বলের প্রস্তুতি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। অবশ্য সুযোগ যারাই পাক, সিরিজ জয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসী তেমনই ইঙ্গিত ফিল্ডিং কোচের কণ্ঠে। ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা, তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। ভালো একটা দিক যে আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের
নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। বাংলাদেশ মেঘলা আবহাওয়ায় অনুশীলন সারলেও পাকিস্তানের সময় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। চোট থেকে ফিরতে প্রস্তুত বাবর আজম। সকালে লম্বা সময় ঘাম জড়িয়েছে মেন ইন গ্রিন। সিরিজ বাঁচাতে মরিয়া সফররতরা, যদিও তা করতে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই শান মাসুদদের। দ্বিতীয় টেস্টে আসবে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন রিজওয়ান, সৌদ, শাকিলের মতো নাম। লাক্কারতুরায় পেস সামলানোই বেশ গুরুত্ব দিয়েছে পাকিস্তান। রানা, তাসকিনদের সামনে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন এই স্পিড স্টার। টানা কয়েকটি সিরিজ ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল করেন 8 উইকেট। আর টানা এই পারফরমেন্সের কারণে এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও চলছে নাহিদ ম্যাজিক। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন রানা। এই প্রথম আইসিসির কোনো পুরস্কার পেয়েছেন নাহিদ। এর আগে পুরুষ ক্রিকেটারদের মধ্যে সাকিব, মুশফিক এবং মিরাজ এই স্বীকৃতি পেয়েছিলেন। জাতীয় দলের জন্য কোচ নিয়োগে বাজেট কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফের সভাপতির সঙ্গে বসে দ্রুতই কোচ নিয়ে বাজেট ইস্যু সমাধান করতে চান তিনি। দেশের ফুটবল সমর্থকদের চাওয়া অনুযায়ী হাই প্রোফাইল কোচেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল হক। এদিকে হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। হামজা সমিতদের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন? বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর জানতে ফুটবল সমর্থকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সকল কোচদের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎকার পর্ব শেষ করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, কোচ নিয়োগে বাফুফের পছন্দের তালিকায় সবার উপরে আছেন সাবেক ওয়েলস ও ফুলহাম কোচ ক্রিস কোলম্যান। লাল সবুজ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোলম্যান নিজেও। তবে যত বিপত্তি বাজেটে। হাই প্রোফাইল কোচের স্যালারিটাও হাই, তাকে আনার মতো বাজেট নেই ফেডারেশনের তহবিলে। ঠিক এই সময়ে আশার আলো দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিশ্রুতি। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে। কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের সভাপতির বৈঠক বসার কথা রয়েছে। সেখানেই ব্যাটে বলে মিলে গেলে ক্রিস কোলম্যানকে লাল সবুজের কোচ হিসেবে ঘোষণা করবে ফেডারেশন। হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। কোচ হয়ে যেই আসুক না কেন দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। উনি সবাইকে দেখবে, পরখ করবে, তারপরে আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার আসবে সামনে। আবার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকেও আপনার ভালো প্লেয়ার উঠবে। আশা করি তখন ভালো রেজাল্ট করতে পারবে। একটাই চাওয়া যে যেই কোচই আসুক না কেন আমাদের দেশের ফুটবলের জন্য যাতে একটা পজিটিভলি একটা দিক হয়। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর সেই ম্যাচই হবে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।